এখানে বর্তমান যিনি বিধায়ক তাকে আমি হার্দিক অভিনন্দন জানাই এবং তার প্রতি শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি বলছি যে কিছু বিষয় আছে যেগুলো উনি আলোকপাত করেছেন, ওনার ব্যক্তিগত সেটা মতামত, উনি যেটা আলোকপাত করেছেন সেগুলোর ব্যাপারে আমার মনে হচ্ছে এই বিষয়গুলোর বেশিরভাগই উনি 6 মাস পরে আর বলবেন না, কেন উনি রপ্ত হয়ে যাবেন। যেমন একটা কথা বলি যে মুখ্যমন্ত্রী বা রাজ্যপালকে যে চিঠি, সেই চিঠি প্রিন্ট করা থাকে, কেন ইন কেস অফ এমার্জেন্সি হাসপাতালের ক্ষেত্রে ওটা আমরা যদি না থাকি, বিধানসভার অধিবেশন যখন চলতো বা অন্য সময় যদি আমরা না থাকতাম আউটস্টেশন হলে, তাহলে এখানকার স্থানীয় লোকটা নিশ্চয়ই মেডিকেল এইডটা পেতে হবে, মেডিকেল সাহায্যটা। সেই জন্যে যাতে কাউকে এখানে না অপেক্ষা করতে হয়, হয়রান না হতে হয়, তার জন্যে সব সময় সব কালই এটা সই করে কিছু কাগজ রাখতে হয়। তো সেইভাবে রাখা ছিল। উনি হয়তো এগ্রি করবেন হয়তো কিছুদিন যাওয়ার পর, কারণ যখনই ওনার কাছে এই ধরনের লোকেরা যাবেন স্কলারশিপ বা বিভিন্ন ব্যাপারে মানুষের যাতে হয়রান না হয় সেটা আমাদের দেখতে হয়। সেইভাবে কিছু এমন কিছু ছিল যে বিডিওকে বা এসডিওকে চাকরির সুপারিশ, গ্রুপ ডি স্টাফের জন্য চাকরির সুপারিশ লেটারও ছিল সেখানে। না, ওখানেও এই বিষয়ে বলা আছে যে বিডিওকে বা এসডিওকে চাকরির সুপারিশ করার কোনো অবকাশ নেই। ওখানে একটি বিষয় থাকতে পারে, বা যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের একটা হোম কোটা থাকে এমএলএদের, কিছু ক্ষেত্রে হোম কোটা ব্যবহার হয়। যেমন আমি 5 বছরের মধ্যে জানতে পেরেছিলাম যে তোমার ইয়েতে ওটাকে বলে আইসিডিএস সেন্টারের হেল্পার বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এইসব কিছু 5-7টা আমরা সুপারিশ করতে পারতাম, এরকম একটা সুযোগ ছিল, যেটা আমি 4 বছর হলো জানি না, কেউ বলেও না। তো এইরকম শেষ দিকে আমি ওরকম 7-8টা সুপারিশ আমি করেছিলাম, সেটা অ্যাজ পার রুল এবং আইন মোতাবেকই সেটা হয়েছে। তাকে চাকরি পেয়েছে? হ্যাঁ, তাদের বলি যে আইন মোতাবেকই হয়েছে, এবং আইন মোতাবেক যদি না হয় চাকরি তো পাবেই না, উপরন্তু আমি লায়াবেল হয়ে যাব। এসডিও হোক যেই হোক, তারা ব্যাপারটা ছাড়বেন না, কেন তাদেরও চাকরি নিয়ে টানাটানি, কাজে এই ব্যাপারটা কোনো সুযোগ নেই। এবার যে 5টা কেসকে আমি পাঠিয়েছিলাম তাদের ইনকোয়ারি হয়েছে এই পর্যন্ত জানি, এবং 2টো বোধহয় রিজেক্টেড হয়েছে, এটুকু শুনেছি। সেই চিঠি একটা ওখানে ছিল, এমনি অন্য কোনো বিষয়ে করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। যে সরকারিভাবে ত্রিপল বা আপনার কম্বল পাওয়া গেছে সেগুলো বিষয়ে কি বলবেন? হ্যাঁ, সরকারি ত্রিপল বা কম্বল যেগুলো পাওয়া গেছে, মানে এটা হচ্ছে ঈদের লাস্ট যে ঈদ, মানে ওই ইলেকশনের আগে যে ঈদের ব্যাপার গেছে, মেন ঈদের ব্যাপার, সেই সময়ের কিছু আমাদের রিলিফ মেটেরিয়ালস আমরা পেয়েছিলাম, কিন্তু যেহেতু বিধিনিষেধ ছিল, আমরা একটু সবটাই ঠিকমতো বিধিনিষেধ বলতে কি বিধিনিষেধ হচ্ছে যে সেই সময় কাউকে কোনো বেনিফিশিয়ারি যেন কোনোভাবে উপকৃত না। আপনি মনে হয় নির্বাচনী বিধিনিষেধ যেন কাউকে কোনো পাইয়ে দেওয়ার কোনো ব্যাপার না থাকে, বিনিময়ের কোনো ব্যাপার না থাকে। তো সেই জায়গাটায় আমরা ঠিকঠাকভাবে সব ব্যবস্থাটা না নিতে পারার জন্য কিছু আনডিস্ট্রিবিউটেড থেকে যায়, অবিলি অবস্থা থেকে যায়, এবং সেটা যে এবার ইলেকশন গেল, নানা রকম অসুবিধে গেল, তার ফলে এগুলোর বন্টন হয়নি। এবং আমরা সেটা এসডিও সাহেবকে আজকে চিঠি মারফত এসডিও সাহেবকে বা আমাদের বিডিও ম্যাডাম থানাকে আমরা জানিয়েছি যে এই জিনিসগুলো অবিলি অবস্থা রয়েছে। তার মধ্যে এই যেটা বলছি যে সাদা থান ইত্যাদি এই জন্য সংগ্রহ করা, এগুলো নয়, এগুলো মাননীয় এমএলএ সাহেব হয়তো খোঁজ নিলেই পাবেন, এখনই পাবেন, আবার উনি যখন কাজ করবেন হাতে উনিও দেখবেন। সাদা খান বলতে উনি অভিযোগ করছেন যে যদি তৃণমূল কংগ্রেস এবারে ভোটে জিতে যেত, তাহলে হয়তো এই আগে যে একটা পদ্ধতি হতো 21 সাল থেকে বা বিজেপি কর্মীদের বাড়িতে থান পাঠানো, এই ধরনের একটা অভিযোগ উনি করছেন, যে এই কারণে এইগুলোকে আগে থেকে জড়ো করে রাখা হয়েছিল। কি বলবেন তাহলে? কিন্তু ওই ব্যাপারটা তো এটা তো কি বলবো, একটা বিচার বিবেচনা করে বিবেক অনুযায়ী বলা দরকার। কেন সেটা শুধু থান তো নয়, থানের সঙ্গে শাড়ি আছে, লেগিংস আছে, তোমার ওই বাচ্চাদের জামা কাপড় আছে, এইগুলো অল্প পরিমাণে দেওয়া যায়নি, সেগুলো রাখা আছে। সেই সংখ্যা সহ আমি এসডিওকে জানিয়েছি যে এত ত্রিপল, এত কম্বল, এত এই জিনিসগুলো রয়ে গেছে,
আপনি আমাকে অনুমতি দিন যাতে আমি এগুলো আপনাকে হ্যান্ড ওভার করতে পারি। চিঠিটা কবে করা হয়েছে? চিঠিটা আজকেই করেছি। আমি ভাবছিলাম করব, কিন্তু দেখলাম যে সরকারি অফিসারদের সঙ্গে একটু আলোচনা করে করা দরকার। যদি এ লাইনে, কেন আমার একটা কাছে খবর ছিল যে মাননীয় বিধায়ক মহাশয় এবং বিডিও ম্যাডাম তারা নাকি অফিসে আলোচনার সময় 10-15 দিন আগে এই ধরনের এই রিলিফ মেটেরিয়ালস নিয়ে আলোচনা একটা হয়েছিল, এবং সেখানে এই কথাটা আলোচিত হয়েছিল যে এইটা এই এমএলএ তিনি বন্টন করে দেবেন তাড়াতাড়ি, এটা কোনো আপত্তি নেই, এরকম ধরনের একটা ব্যাপার। যদিও আমরা নিজেরা সেই আলোচনায় ছিলাম না এবং কাউকে আমরা ভেরিফাই করিনি। আজকেই চিঠি পাঠিয়েছিলেন আপনি বিডিও আর এসডিও কার, আজকে এই ধরনের ঘটনা কোন চোখে দেখছেন? এটা দেখছি মানে কি, এটা হয়তো অনেকে চাননি যে আমি জানাই, অনেকে হয়তো চাননি যে ব্যাপারটা আর অন্যভাবে হোক, প্রকাশিত হোক। এখন বিভিন্ন জনা বিভিন্ন অ্যাঙ্গেলে ভাবছেন, এখন কে দৃষ্টিকোণ নিয়ে দেখছেন এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, মানে বিশেষ করে আমার মেমারি বিধানসভার ক্ষেত্রে আমি এ ধরনের অবিচার করিনি, এবং এটা যেটুকু হয়েছে ওটা অনিচ্ছাকৃত, এবং সেই জন্যই আমি অনুমতি চেয়েছি যে কী করব এবং জানতে চেয়েছি, এবং এটা অনুমতি পেলে আমি সেভাবে করে দেবো, পাঠিয়ে দেবো, বা যদি বলেন বিল করে দেওয়া যাবে তাহলে বিল করে দেওয়া যাবে। এই হচ্ছে বিষয়। আর অন্যান্য যে বিষয়গুলো সেগুলো নিশ্চয়ই প্রত্যেকটা বিষয় একটা একটা করে আমার আলোচনার সুযোগ আছে। আর যেটুকু আমরা শুনলাম সেটুকু হচ্ছে যে অফিস যেই ভাঙার ব্যাপারটা হয়েছে, এটা আমি কোনো তরফ থেকে কোনো খবর পাইনি। মানে প্রায় 5:30টার সময় আমাকে বাইরে একজন ফোন করে জানায় যে এরকম একটা চলছে। তো আমি বললাম এটা বিচলিত হওয়ার কিছু নেই, এটা নিশ্চয়ই প্রয়োজন অনুযায়ী এটা হচ্ছে নিয়মকানুন মেনে, এবং প্রশাসন যা ভাবছে ভালো বুঝেছে করেছে। তখন পর্যন্ত আমি জানতাম না যে এমএলএ সাহেব ছিলেন, তারপরে শুনলাম এমএলএ ছিলেন, ভালো কথা, তিনিও নিজে দেখে গেছেন। এখনো পর্যন্ত মেমারি থানার সাথে কোনো যোগাযোগ করা হয়েছে? না, মেমারি থানার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, কেননা আমি আশা করছিলাম ওনারা কথা বলবেন। তা ওনারা কি দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছেন দেখি তারপর কথা। কোনো কিছু কি আশঙ্কা করছেন? আশঙ্কা এখন এটা তো রাজনীতির কী বলবো, রাজনীতির বিচার বিবেচনার উপর নির্ভর করবে। তো এখন সেখানে প্রশাসন যদি বোঝে, আমি রাজনীতির থেকে বেশি চাপ নিচ্ছি প্রশাসন, বেশি নির্ভর করছি পড়াশোনার উপর। প্রশাসন যদি বোঝেন যে না, এক্ষেত্রে ওনাকে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেব, সেটা নেবেন। তাদের যদি সে ধরনের হয়, ইচ্ছা হয়, বা সে ধরনের আইনত সুবিধা হয় নিলে সেভাবে নেবেন। সেক্ষেত্রে তো আমার নতুন করে কোনো ডিকটেট করার ক্ষমতা নেই, এটা তা ভালো বলি। তবে এই এলাকার জনগণ বা সচেতন নাগরিকরা সব রাজনৈতিক দলেরই তাদের সুবুদ্ধির উপর আমার বিশ্বাস আছে, এবং তারাও খোঁজ খবর রাখেন, তারাও খুব কাছ থেকে দেখেছেন। আমি আজকের নেই, দীর্ঘদিন ধরে আছি এলাকায়, কাজেই আবার এর থেকে যদি আমার কোনো অভিজ্ঞতা নেওয়া দরকার হয় নিশ্চয়ই নেব। একজন শিক্ষক এবং প্রাক্তন বিধায়ক হিসেবে মেমারির নাগরিক এবং আপনার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? দলীয় কর্মীদের উদ্দেশ্য হচ্ছে যে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, এবং এটা ঘটনা যে আগের সরকারের ক্ষেত্রে অনেক বিষয় অসতর্ক হয়ে অবহেলা করে অনেক বিষয় দেখা হয়েছে, এবং তার ফলে সাধারণ লোক, হতদরিদ্র লোক, তাদের ক্ষতি হয়েছে, তাদের আর্থিক দিক থেকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। সেইগুলো সম্বন্ধে একটু সচেতন থাকলে ভালো হতো। কিন্তু এখন যে ঘটনাগুলো ঘটছে বা যেটা মানুষকে জবাবদিহি করতেই হবে মানুষের সামনে, সেগুলোকে যেন তারা শান্তিতে বা সুস্থভাবে সেটা নেয়, এবং সকলে সাহচর্য নিয়ে এলাকাকে শান্ত রাখার, সম্প্রীতি বজায় রাখার একটা চেষ্টা করেন সবাই। তাহলেই এখানে নিশ্চয়ই আমাদের নতুন সরকার আছেন, নতুন এমএলএ আছেন, তাদের উপর আমরা ভরসা করি, তাদের উপরও অনেক কিছু নির্ভর করছে। তারা আশা করি এলাকাকে আরও ভালোভাবে উন্নত করবে। ধন্যবাদ। ধন্যবাদ।